আমাদের সঙ্গে দিতে পেরেছে, তাদেরকে সকল স্টুডেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাদেরকে আমরা বরণ করে নেব। আমাদের সামনে উপস্থিত হয়েছেন শ্রী গরাচাঁদ মুর্মু, ন্যাশনাল আর্ট টিচার অ্যান্ড হেড টিচার। সঙ্গে আছেন শ্রী পীযূষ হাঁসদা, টিচার, সীতানাথপুর সুকান্ত স্মৃতি হাই স্কুল, শালবনী। আরেকজন মাননীয় ব্যক্তি উপস্থিত আছেন, দক্ষিণেশ্বরী মান্ডি, টিচার্স অফ কদমাপ্রিয়া স্কুল। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আমরা এখন বরণ পর্ব সেরে নেব, ওনাদেরকে বরণ করে নেব। আমাদের কলেজেরই স্টুডেন্ট ওনাদেরকে বরণ করে নেবেন। সান্তাল ভিলেজকে যদি আমরা অ্যাডপ্ট করি বা সেটা নিয়ে আমরা যদি কাজ করি, সেখানে কি কি কাজ করলে ভালো হয় বা কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় বা কোন কোন জিনিসগুলোতে বিশেষ নজর দিতে হবে, সেটার উপর আমি দু চার কথা আলোকপাত করছি। হ্যালো, 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 হ্যালো। তাহলে আমাকে একটা এনএসএস শিক্ষার্থী হিসেবে যে কাজগুলো করতে হবে, আমি যদি কোনো সান্তাল ভিলেজ আমার কাজের ক্ষেত্র হিসেবে বেছে নিই, সেখানে তাহলে আমাকে হ্যালো, 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 হ্যালো। আমরা যে অন্যান্য যে ভিলেজগুলো দেখতে পাই, সেই ভিলেজগুলো থেকে সান্তাল ভিলেজের মানে এখন অনেকটা সেরকম হলেও তাও ক্যারেক্টার দিক দিয়ে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। এবার সেখানে আমাকে যদি কোনো সান্তাল ভিলেজ নিয়ে কাজ করতে হয়, প্রথমে আমাকে দেখে নিতে হবে সেই সান্তাল ভিলেজ অনেকগুলো গঠন থাকে। আমাদের যেরকম পঞ্চায়েতি সিস্টেম আছে, সেই রকম সান্তাল ভিলেজে মাঝি সিস্টেম বলে একটা সিস্টেম আছে, যেখানে মাঝি, পারগানা, পারানি এই পাঁচজন নিয়ে ওই গ্রামগুলো পরিচালিত হয়। তাই আমাকে সেই সিস্টেম সম্পর্কে জানতে হবে, যেটা হেড অফ দ্য ভিলেজ মাঝি। তাহলে আমাকে মাঝির সাথে সলা পরামর্শ করে অন্যান্য কাজগুলো করতে হয়। এছাড়াও গ্রামের যিনি আরাধ্য দেবতা, সাঁওতালবাসীরা প্রকৃতির পূজারী, সেই রকম যে গ্রামের যে পূজা অর্চনা করেন নাইকের সাথেও সলা পরামর্শ করা যেতে পারে। এছাড়াও ওনার সাথে আরো 3 জন সহকর্মী থাকেন। তাহলে এই সিস্টেমটা আমাকে প্রথমে জানতে হবে। এই সিস্টেমটা আমি জানলে সহজেই ওই গ্রামের মধ্যে গিয়ে আমি আমার যে উদ্দেশ্য নিয়ে গেছি, যে লক্ষ্য নিয়ে গেছি, সেই লক্ষ্যে পৌঁছানোর দিকে অনেকটা অগ্রসর হয়ে যাব। এছাড়াও যে সান্তাল ভিলেজে যে সমস্যাগুলো বেশি করে লক্ষ্য করা যায়, যেটা আমাদের এডুকেশন তো আছে, এডুকেশনের সমস্যা আছে। এছাড়াও গ্রামের মধ্যে লক্ষ্য করা যায় যে কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া,
তাহলে ওই বিষয়গুলি আমরা যদি লক্ষ্য করি, কেন কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, এর কারণ যদি আমরা অন্বেষণ করি বা অনুসন্ধান করি, তাহলে কারণগুলো যদি আমি অনুসন্ধান করতে পারি, তাহলে আমি এর উপর একটা রূপরেখা তৈরি করে সেটাকে সমস্যার পথে নিয়ে যেতে পারবো। যেরকম গ্রামে একটা মেয়ে যদি হয়তো কলেজ লেভেলে পড়ছে, সেখানে গ্রামের ভাষায় তার হয়তো অনেক বয়স হয়ে গেছে, তার জন্য কোনো পাত্র জুটবে না। আর সাঁওতাল সোসাইটিতে একটা সিস্টেম আছে, যেটা পাত্রীপক্ষের মানুষ কখনো পাত্র দেখতে যায় না আগে ভাগে। আমরা যেরকম আনন্দবাজার পত্রিকায় বা অন্যান্য পত্রিকায় পাত্র চাই পাত্রী চাই যে বিজ্ঞাপনটা দেখতে পাই, কিন্তু সাঁওতাল সমাজে ওই রকম সিস্টেমটা নেই। পাত্রীপক্ষ কখনোই আগে ভাগে কোনো পাত্রকে দেখতে যাবে না বা পাত্রের খোঁজ করবে না। সে রাজার মতো বসে থাকবে, পাত্রপক্ষ এসে তাকে দেখবে, যেদিন দেখতে আসবে সেদিনই তার বিয়ে হবে। না হলে তার বয়স পেরিয়ে গেল বা বুড়ি হয়ে গেল, সে বিয়ে করার ইচ্ছা থাকলেও সেটা উপায় থাকে না। তাহলে ওই সিস্টেমটা যাতে আরো সুন্দরভাবে করা যায়, বা পাশাপাশি যেরকম দেখাদেখি চাষ লাগালাগি বা গ্রামের মধ্যে যে প্রবাদটা আছে, পাশাপাশি ছেলের যদি মেয়ের যদি হয়তো 7-এ 6-এ পড়ছে, তার বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে সেই গ্রামের একটা মেয়ে যদি কলেজে পড়ে কিংবা ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে তার মা বাবারও একটা চিন্তা থাকবে যে আমার মেয়েকে কিভাবে উদ্ধার করব। সেখানে সবারই একটা মেয়ে হওয়া মানে একটা বাবা মার একটা ইয়ে থাকে, যে বোঝাই থাকে, বোঝার মতো বলে। যদিও বর্তমান সমাজ এটাকে স্বীকার করছে না, মেয়েরাই সব দিক থেকে এগিয়ে আছে, সব কল্পনা চালানোর নাম শুনেছে অনেক কিছুতেই। এরকম কয়েকদিন আগে যেরকম মাধ্যমিক দিল একটা মেয়েরা একটা সোসাইটি থেকে, যে সোসাইটি থেকে তারা প্রথম লোহার টাইটেলটা ছিল, হয়তো পেপারে দেখে থাকবে, সেই লোহারে প্রথম তারা মাধ্যমিক দিল, প্রথম 2 বোন 2 মেয়ে। সব দিক দিয়ে এখন মেয়েরা অনেকটা এগিয়ে আছে। সেই রকম তাহলে ওই জিনিসগুলোকে আমরা যদি রিস্কিউ করতে পারি, তাহলে আমাদের কাজ বা আমরা আমাদের যে স্কিমটা নিয়ে কাজ করছি সেটার দিকে অনেকটা অগ্রসর হতে পারবো। এছাড়াও আরেকটা বড় জিনিস লক্ষ্য করা যায় গ্রামাঞ্চলে, কুসংস্কার ভীষণভাবে আচ্ছন্ন। শুধু শিক্ষিত শুধু মূর্খ ব্যক্তিরাই নয়, শিক্ষিত ব্যক্তিরাও এই কুসংস্কারের দ্বারা আচ্ছন্ন। এরকম তোমরা হয়তো ম্যাক্সিমাম এই গ্রামাঞ্চলের ওই ডাইনি প্রথা একটা যেরকম আছে, সেটা মারাত্মকভাবে এফেক্ট করে। সেখানে বড় বড় ওই পাশাপাশি গ্রামে হয়তো দেখতে পাবে বড় বড় ওঝা আছে, তারা নাকি ঝাড়ফুঁক দিয়ে সবগুলোকে সোজা করে দেয়। আর যেহেতু এই ডাইনি সিস্টেমটাকে প্রমাণ করা যায় না, বিজ্ঞান প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না, তাহলে এটা আমিও যেমন প্রমাণ করতে পারবো না যে ডান নেই, সেটাও কেউ প্রমাণ করতে পারবে না যে আছে বলে। তাহলে এই নেই আর আছের মধ্যে এই মিডিল পোর্শনে আছে বলে এটাকে আমরা এটা নিয়ে খুব প্রোটেস্টও করতে পারবো না। এমন কতগুলো ঘটনা ঘটে যেগুলো আমরা আমাদের যে মস্তিষ্ক দিয়ে সেটাকে বিশ্লেষণ করে সেই ঘটনাটাকে উদ্ধার করতে পারি না। তাহলে আমাদের মনের মধ্যে বা আমাদের মস্তিষ্কের মধ্যে যে অজ্ঞতা আছে, সেই অজ্ঞতার যে ফাঁকা জায়গাটা আছে, সেই জায়গাটাই বলবো আমার ডাইনি বলে। বা শিক্ষার আলো যতদূর পৌঁছে গেছে সেখানে পর্যন্ত কোনো ডান নেই, যতদূর আর পৌঁছতে পারছে না। আমরা যে কোনো ঘটনাকে যখন অ্যানালাইসিস করে পারছি না, তখনই আমরা সেটাকে ডাইনি কথা বলছি। যদিও আমি ব্যক্তিগত তরফ থেকে এটাকে মানি না, কারণ একটা সিস্টেম যদি এটাকে বলা হয় ডাইনি বিদ্যা বলে একটা সিস্টেম আছে, এই বিদ্যা একজন থেকে আর একজনে ছড়িয়ে যায় বা একজন থেকে 1000 জনের মধ্যে ছড়িয়ে যায়। তাহলে এই ডাইনি বিদ্যা যদি থাকতো, তাহলে আজ আমাদের ভারতবর্ষ যখন পরাধীন হয় তখন ভারতবর্ষের মানুষ ছিল 33 কোটি। যেরকম গানে আছে 33 কোটি মোরা নাহি সবুহীন। তাহলে ওই 33 কোটি ভারতবর্ষের মধ্যে গ্রামাঞ্চলে তখন খুব ডাইনি প্রথার প্রাদুর্ভাব ছিল। তাহলে ওই শিক্ষাটা যদি একটা এডুকেশন হতো, ডাইনি শিক্ষাটা যদি একটা শিক্ষা হতো, তাহলে এতদিনে হয়তো গ্রামাঞ্চলের সব মানুষগুলো ডাইনি বিদ্যায় পারদর্শী হতো। তাই আমি এটাকে বিশ্বাস করি না এটা কোনো ডাইনি বিদ্যা বলে কোনো বিদ্যা আছে বলে। আরেকটা যে সমস্যাগুলো হয়, যে গ্রামাঞ্চলে স্বাস্থ্য সম্পর্কে তাদের সচেতনতা এটা খুবই কম। তাহলে তারা যন্ত্রতন্ত্র যে টাইপ যে আমাদের রুটিন ওয়াইজ যে খাদ্যগুলো গ্রহণ করতে হয়, সেই খাদ্যগুলো তারা খায় না। আর যে টাইমে যে খাদ্যগুলো খেতে হয় সেই টাইমে সেটা
করে না। মেনলি যেটা বলবো ডায়েট সিস্টেম গ্রামাঞ্চলে কোনোদিনও কন্ট্রোল হয় না। আমরা যখন গ্রামাঞ্চলে চলে যাই, সেখানে যখন পারি তখন, যখন মন গেল তখন খাই। যে আমরা হয়তো এই একটা সিস্টেমের মধ্যে আছি বলে আমাকে স্কুল যেতে হবে, তাহলে ওই ঠিক টাইমে খেয়ে আসতে হবে। যখন আমি গ্রামাঞ্চলে চলে যাই, সেখানে কোনো কাজ নেই, কিছু নেই, যখন ইচ্ছা উঠছি, যখন ইচ্ছা খাচ্ছি, যখন ইচ্ছা গল্প করছি। তাহলে এই সিস্টেমগুলো না মানার জন্য সেখানে একটা ডায়েট সিস্টেমের একটা ব্যাঘাত ঘটার ফলে স্বাস্থ্যের একটা অবনতি লক্ষ্য করা যায়। এছাড়াও ওখানে যে সমস্যাগুলো হয়, পানীয় জল ঠিক মতো পানীয় জল পাওয়া যায় না, বা কুয়োর জল খেতে হয়। এখনো অনেক গ্রাম আছে দূর দূরান্তে, যেটা হয়তো পশ্চিমবঙ্গে নেই, উড়িষ্যার দিকে ওই গ্রামগুলো আছে যেখানে এখনো মানুষ নদীর জল খায়, দুবেলা পেট ভরে খেতে পায় না। এইরকম সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলো আর খাওয়ার সমস্যা তো আমরা সমাধান করতে পারবো না। আমরা সমাধান করতে পারবো এইগুলোই, যেগুলো আমাদের সচেতনতা বৃদ্ধি করে যে সমস্যাগুলো হবে সেগুলো করতে পারবো। কে খেতে পারছে না, কে পড়তে পারছে না, তার জন্য তো আমরা টাকা দিতে পারবো না। তাহলে আমরা এই জিনিসটাই করতে পারবো, এই স্কিমের মধ্য দিয়ে আমরা তাদের মধ্যে সচেতনতা বোধ তৈরি করব। তোমরা শুনলে অবাক হবে যে গ্রামের মানুষেরা এখন সবচেয়ে বেশি ইনকাম করে। হয়তো গ্রামের যে ফ্যামিলিগুলো আছে সেটা অনেক বড় বড় ফ্যামিলি, যেটা শহরাঞ্চলে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। সেখানে হয়তো একটা বাড়িতে তারা 5 ভাই কাজ করে। সেখানে পার ডে তাদের স্যালারি হচ্ছে, পার ডে তাদের বেতন হচ্ছে 300 টাকা করে। তাহলে তারা যদি পার ডে কাজ করে 1500 টাকা, তাহলে একদিনে তারা সেখানে 1500 টাকা রোজগার করছে। তাহলে মাসে কত হবে, বছরে কত হবে, যেটা একটা চাকরি করলেও এটা হবে না। তাহলে সেটা হওয়ার জন্য তাও গ্রামের মানুষরা এত অনটনের মধ্য দিয়ে কষ্টের মধ্যে চলে কেন? এখানে একটাই কারণে, তাদের মধ্যে ওই সিস্টেম ওয়াইজ খরচটা নেই। যখন তারা পায় কোনো কিছু ইনকাম করে আনে, রাস্তায় আস্তে আস্তে সেই ইনকামের হয়তো সে 300 টাকা বেতন পায়, সেই 300 টাকার মধ্যে হয়তো 200 টাকাই রাস্তার মধ্যে সেই খরচ করে ফেলে। হয়তো বাড়িতে পৌঁছলো 100 টাকা, 100 টাকা 5 হয়, যদি 100 টাকা করে পৌঁছায় তাহলে 500 টাকা। সেই 500 টাকায় তাদের মধ্যে খাওয়া দাওয়া এগুলো হ্যান্ডেল করেই শেষ হয়ে যায়। তাহলে ওই টাকাটাই তাদের, যদি আমি তাদের মস্তিষ্কে ঢুকিয়ে এই টাকাটা যদি ভালোভাবে সুষ্ঠুভাবে খরচ করা যায়, তাহলে তাদের যে জীবনযাত্রার মান, এটা শহরের জীবনযাত্রার মানের চেয়েও উন্নত হবে। এছাড়াও এখানে যে ট্রান্সপোর্ট নেটওয়ার্কের সমস্যা দেখা যায় গ্রামাঞ্চলে, যদি যে কোনো একটা মানুষ উন্নত হবে যখনই সেই মানুষটা পার্শ্ববর্তী বা পার্শ্ববর্তী দেশ বা পার্শ্ববর্তী মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে। যেরকমই আমরা পৃথিবীর ইতিহাসে লক্ষ্য করেছি, যে দেশের মানুষরা যত নৌকোবিদ্যায় পারদর্শী হয়েছে, যেরকম বলবো ডাচ, ইংরেজ, এরা নৌকোবিদ্যায় পারদর্শী হওয়ার ফলে অন্যান্য সারা পৃথিবীব্যাপী তারা ঘুরে বেরিয়েছে। ঘুরে বেড়ানোর ফলে তাদের মধ্যে অভিজ্ঞতার সঞ্চয় অনেক বেশি হয়েছে। যে মানুষ যত বেশি স্থান পরিভ্রমণ করবে, সেই মানুষ তত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করবে। যেটা একটু আগেই আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন, যে আমাদের যে ফর্মাল এডুকেশনের বাইরে যেটা থাকে নন ফর্মাল এডুকেশনটা আমাদের জীবনের ক্ষেত্রে অনেক বেশি, আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য, আমাদেরকে ভালোভাবে চলার জন্য বা আমাদের উন্নতি সাধনের জন্য নন ফর্মাল এডুকেশন ভীষণভাবে কাজ করে। উদাহরণস্বরূপ যেটা বলা যায়, একটা গ্রামের মধ্যে একটা মানুষ হয়তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে কিংবা গ্র্যাজুয়েট, সেই গ্র্যাজুয়েটের তুলনায় একটা শহরাঞ্চলে এক মানুষ বসবাস করে, সে সাধারণ হয়তো মাধ্যমিক পাস। এই গ্রামের গ্র্যাজুয়েটটাকে সে জল খাওয়াবে, কারণ তার মধ্যে ফর্মাল এডুকেশন হয়তো নেই। শহরাঞ্চলে যে মানুষটা বসবাস করছে তার মধ্যে ফর্মাল এডুকেশনটা নেই, কিন্তু নন ফর্মাল এডুকেশনটা আছে। আর যেটা গ্রামের মানুষের মধ্যে সেটা কম লক্ষ্য করা যায়। তাকে গ্রামের মানুষ একটা হয়তো এই পাশের অঞ্চলের মানুষ, তুমি মাস্টার ডিগ্রি করে কমপ্লিট করে কোনো শহরে গেছো, সেখানে দেখবে 5 পাস করা একটা দোকানদারের কাছে ঢুকে যাবে। তাহলে আমরা যে শিক্ষিত হলে আমাদের সব সমস্যাটাকে সমাধান করে দিতে পারবো, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমার মধ্যে যদি নন ফর্মাল এডুকেশন না থাকে, মানুষ হওয়ার এডুকেশনটা না থাকে, যেরকম এডুকেশন নিয়ে পূর্ববর্তী বক্তা বলছিলেন, আমাদের এডুকেশন সিস্টেম এখন 4টা স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে আছে।
যে চারটা স্তম্ভ হলো লার্ন টু নো, লার্ন টু ডু, লার্ন টু বি, লার্ন টু লিভ টুগেদার, যেটা একটা মিসিং করছিলাম, আমি কোথায় মিসিং করছিলাম বুঝতে পারছিলাম না। তাহলে এই চারটা স্তম্ভকে যদি আমি ভালো করে রিস্কিউ করতে পারি, তাহলে এর মধ্যেই আমার ফর্মাল নন ফর্মাল সব এডুকেশন লুকিয়ে আছে। তাহলে গ্রামের মানুষের মধ্যে আসল কথা হচ্ছে এই এনএসএস স্কিমটা, হ্যালো, গ্রামে যদি আমরা কাজ করতে পারি, সেখানে গ্রামের মানুষকে যদি আমরা একটা স্তরে পৌঁছে দিতে পারবো, এটা আমার আশা। তাদের মধ্যে সচেতনতা বোধ, থিঙ্কিং পাওয়ার একটা মানুষের যদি না বাড়ে, সে কোনো কিছুই করতে পারবে না। আর আমরা এখন যে সিস্টেমে আছি, যে ফর্মাল এডুকেশনে আছি, এখন শুধু আমরা বিদ্যাকে বহন করছি। রবীন্দ্রনাথের একটা কথার মতো, বিদ্যাকে বহন করিলাম বাহন করতে পারলাম না, সেই কথাটা মনে পড়ে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে এটা একদম সত্য কথা যে আমরা বিদ্যাকে বহন করছি, বাহন করছি না। আমরা পাস করার জন্যই করছি, আমরা ডিগ্রি অর্জন করার জন্যই করছি, শিক্ষার জন্য আমরা করছি না। তাহলে ওই সচেতনতা বোধটাকে শেখাতে হবে যে গ্রামের মানুষকে, আমি সব মানুষকে শিক্ষিত করে দিলাম আর আমার সব কাজ হয়ে গেল, তারা ভালোভাবে ডেভেলপ করবে, এটা আমার ধারণা মতে এটা সঠিক নয়। এবার বিভিন্ন মত থাকতে পারে, আমার ক্ষুদ্র মস্তিষ্কে এটুকু আমি অনুধাবন করতে পেরেছি, তাই আমি এটা বললাম। আচ্ছা, তোমাদের কি এই গ্রামের পাশাপাশি গ্রামেই বাড়ি? সব শহরাঞ্চলের কেউ নেই? আচ্ছা, গ্রামাঞ্চলে মানে সত্যি করে যদি বলো, গ্রামাঞ্চলে যে ডাইনি কথাটা, এটা কি তোমরা বিশ্বাস করো না মন থেকে? এই মন থেকে এটা বলবে সেটাই। এটা মানে এটার জন্য যে একটা এমসিকিউ কোশ্চেন, এটাকে হ্যাঁ বললে 1 নাম্বার পাবে, না বললে পাবে না, এই রকম নয়। হ্যাঁ, বিশ্বাস করো তো? হ্যাঁ, আচ্ছা, ও বিশ্বাস যে করে তার পক্ষে একটা যুক্তি দেবে, আর যে বিশ্বাস করে না তার পক্ষে একটা যুক্তি দেবে। হ্যাঁ, একটা যে বিশ্বাস করে, আচ্ছা বিশ্বাস পেছনের দিকে। আচ্ছা, যারা বিশ্বাস করো, বিশ্বাস করানোর পক্ষ থেকে একটা যুক্তি দেখাতে পারবে যে এই কারণে আমি এটাকে বিশ্বাস করি। যে কোনো আমরা যুক্তি দিয়ে ওখানে একটা জিনিসকে বিশ্লেষণ করবো। তো আমরা বড় হয়েছি, কলেজে পড়ছি, আমি যে কোনো জিনিসকে মানবো সেটা একটা যুক্তি সহকারে মানবো। আমি বিশ্বাস করি, এটার পেছনেও আমার একটা যুক্তি থাকবে, যে বিশ্বাস করে না তার পেছনেও একটা যুক্তি থাকবে। আচ্ছা, তুমি বলো, তুমি কেন বিশ্বাস করো না? কিছু নেই। ঠিক আছে, এবার ঠিক আছে, স্বামী বিবেকানন্দ বলেছিল, কে কি বলেছিল সেটার কথাই যাচ্ছি না, আমি বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে যে অভিজ্ঞতাটা আমি সঞ্চয় করব সেটাই, সেগুলো রেফারেন্স হিসেবে আনবো। ইনি যখন বলেছেন নিশ্চয়ই কিছু হবে, তাহলে আমি সেটাকে ট্রাই করার চেষ্টা করব। না হলে তো আমার মানে ক্রিয়েটিভিটি, আমার মনের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা, সেটা আমি জাগ্রত করতে পারবো না। যে কোনো সৃজনশীল করতে গেলে আমার যে কোনো রেফারেন্স নিয়ে আমি সেই জিনিসটাকে প্রুভ করার চেষ্টা করব, এবং প্রুভ করার পরে আমি সেটাকে আরো একটা নতুন মাত্রায় যোগদান করব। এটাই আমার কাজ। না হলে তো আমার ওই যেটা স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন, মনের মধ্যে যে আমার সুপ্ত গুণাবলীগুলো লুকিয়ে আছে সেটার বিকশিত করাই হলো শিক্ষা। তাহলে আমি সে যেটা বললো সেটাই যদি আমি বিশ্বাস করি, আমার তাহলে মনের কোনো গুণাবলী তো ইয়ে হলো না। তাহলে আমি কতগুলো একটা চিপসের মতো, যেটা লোড করলাম আর থ্রো করে দিলাম।
তাহলে আমার মনের মধ্যে যে জিনিসটা আছে সেটার দ্বারা আমি সেটাকে অ্যানালাইসিস করব। তাহলে এখানে একটা ডিবেটিং এর যে কেউ না ঠিক ঠিক বলতে পারছো না যে বিশ্বাস করো কি করো না, তার মানে মনের মধ্যে একটা তো ভীতি আছে, কি করো? আচ্ছা, মানে ডাইনি হয়তো মানে ওই প্রভাবে হয়তো প্রভাবিত হয়েছো বা ওই ডাইনির খপ্পর পড়েছো, এরকম কোনো পার্সন? আচ্ছা, এটা এটা ওয়ার্কশপের মতো, হ্যাঁ আমরা সবাই ইকুয়াল, এটা ওয়ার্কশপের মতো। আর ওয়ার্কশপের কাজ হচ্ছে এক পক্ষ থেকে একটা বলবে সেটা নয়, সেটা তো আমার ভাষণ দেওয়ার মতো হয়ে গেল, স্টেজের উপরে আমি ভাষণ দিচ্ছি সেই রকম কথার মতো হয়ে গেল। ওয়ার্কশপ মানে ওই পাশ থেকেও কিছু আসবে, এই পাশ থেকেও কিছু যাবে। এবার তোমাদের পরিস্থিতিটা কি রকম সেটা না জানলে আমি সেই বেসিসে সলিউশন করতে পারবো না। তো হয়তো এই গ্রামের মানুষ, তুমি গ্রামে গেলে সমস্যাটা হলো তুমি হয়তো বললে এই ঘটনাটা ডাইনির জন্য এই ঘটনাটা হয়নি, এটা গ্রামে গেলে তোমার হতেই হবে, এই সমস্যার সম্মুখীন হতেই হবে। তাহলে ওইখানে তুমি কিভাবে রেস্কিউ করবে? সে তো বলবে ওই ছেলেটা মারা গেল, একে ডাইনিতে অ্যাটাক করেছিল। এবার তুমি এনএসএস এর কর্মী হিসেবে সেখানে গিয়ে বলবে, তোমার তো একটা ওদেরকে রেমেডি একটা দেওয়া, তুমি হয়তো সেখানে বললে যে না আমি এটা ডাইনির প্রভাবে এই ঘটনাটা ঘটেনি। তাহলে এবার সে তোমাকে জিজ্ঞেস করবে কেন ঘটেনি কি না। হ্যাঁ, এটা হলের মধ্যে বলছি ঠিক আছে, কিন্তু ফিল্ডে গেলে এই সমস্যাটা আরো প্রকাণ্ড হিসেবে দেখা দেবে। তাহলে ওই সমস্যাটা যদি আমি রেস্কিউ করতে পারি, মেনলি ডাইনি সমস্যা, তারপর কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া, তারপরে ঠিক মতো আমাদের যে ইনকামটা করি সেভাবে ঠিক মতো খরচ খরচা করা, এই সমস্যাগুলি তুমি যদি গ্রামের মানুষের মধ্যে একটা সিস্টেমে করে দাও তাহলে সেই গ্রাম দেখবে অনেক উন্নত হয়ে গেছে। তাহলে কি মনে মনে আছে তো? বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ, এটা তো বিশ্বাস করে সবাই, কিন্তু কেউ বলছে না। ওই যে সমস্যাটা বললাম ওটা বলবেই তো, দুদিন কলেজে গিয়ে আরো অনেক কিছু সমস্যা। হ্যাঁ, এখন সবার মনে হচ্ছে যে না ওটা আছে, তোমাদের এখন ধারণা হচ্ছে আছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আর সবাই বলে আছে তাই আমরা বিশ্বাস করি, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। হ্যাঁ, সবাই রাজা। একটা এমন কতগুলো জিনিস আছে আমরা যেটা হয়তো মানে যে মানুষটা দেখেছে হয়তো মানে চোখের ঘরে কিংবা ইয়ে করে যেটা দেখেছে, আমি তো ওইটা প্রুফ করার জন্য পার্সোনালি বিশ্বাস করি না, ওইটা প্রমাণ করার জন্য। আর গ্রামের মানুষরা এই সমস্যায় দারুণভাবে জর্জরিত, বিশেষ করে মানে আমাদের যে আন্ডার ডেভেলপমেন্ট যে গ্রামগুলো আছে, আনডেভেলপ যে গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোতে মানে এটার সমস্যা প্রচুর। এটার সমস্যা যে আমাদের পাশের গ্রামে একটা দেখা দিল, একটা মানুষকে এরকম দোষী সাব্যস্ত করলো, সেই মানুষের কিছুই ছিল না, তাকে 1.5 লাখ টাকা জরিমানা দিতে হলো। সেই 1.5 লাখ টাকাটা সে যদি রাখতো নিজের উন্নয়ন স্বার্থে সেটাকে ব্যবহার করতো, সে আজকে একটা উন্নতি স্তরে পৌঁছে যেত। তাহলে ওই সমস্যার জন্যই আমি যে আনডেভেলপ গ্রামগুলোকে ডেভেলপ করব, আর আমাদের থিমও এটা যে ভিলেজ ডেভেলপমেন্ট আমাদের যে এটা ভিলেজ ডেভেলপ করব। তাহলে ওই সমস্যা ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলোকে আমরা যদি না সমাধান করতে পারি কখনো করতে পারবো না। এটা একটা মানে যারা রেফারেন্স দেয় আমরা দেখেছি, আদৌ আমি হয়তো বলবো যে তারা হয়তো দেখেনি, হয়তো একটা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছে, একটা বাস্তব উদাহরণ বলি, আমি হয়তো একটা বটতলায় জানতাম না যে এখানে ভূত থাকে বলে। এবার যেদিন আমাকে মানুষে বললো ওই বট গাছের তলায় ভূত আছে, তারপর দিন থেকে আমি পেরোতে ভয় পাই। এটা হয়তো, তাহলে এটার অর্থ কি প্রমাণিত হচ্ছে? এটার অর্থ হচ্ছে মানে এটা আপনাকে মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাই ফোর্স। আমাদের মাইন্ড 3 রকমের হয়,
যেটা আমাদের কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড, সুপার কনসাস মাইন্ড। এই যেরকম আমাদের কনসাস মাইন্ড নিয়ে চলছি, সাবকনসাস মাইন্ড আছে, মানে জ্ঞাত সারে অজ্ঞাত সারে। তাহলে অজ্ঞাত সারে আমার জানার, আমি আমার জানার মানে আমার জানার বাইরে সেই জিনিসটা আমার অজান্তেই আমাকে আমার মনের মধ্যে, মাইন্ডের মধ্যে আমার এফেক্ট পড়ে গেছে। এইখানে বট গাছের তলায় ভূত আছে, তারপর দিন থেকে আমি ভয় করতে আরম্ভ করলাম। তাহলে ওই রকম যে যদি হতো, তাহলে তার আগে আমি ভয় করছিলাম না কেন? হ্যাঁ, জানতে না। তাহলে তুমি যদি এখন বিশ্বাস করো ডাইনি নেই, তাহলে কোনোদিনও তোমাকে আক্রমণ করবে না, এটা তো ঠিক। তুমি জানতে না বলে সেখানে ভয় করছিলে না। তাহলে তুমি যদি একদিন জানতে পারো ডাইনি নেই, তাহলে কোনোদিনও তোমাকে ডাইনি অ্যাটাক করবে না, করবে না। ওই করলে মানে তোমার মনে হচ্ছে মানে তোমার অজ্ঞাত স্থানে সেই জিনিসটা ঢুকে গেছে। স্যার, হ্যাঁ, একটা জিনিস ভেবে পাচ্ছি না, তাহলে গার্জেন আমাদের কোন জিনিসটা নিয়ে বোঝাচ্ছে কেন যে আছে বা কি? এবার আমরা যতদিন যাচ্ছি আমরা একটা জিনিসকে নিয়ে অ্যানালাইসিস করছি, সেটার জন্য আমরা গবেষণা করছি। ওই কারণে গবেষণার জন্য এমফিল আছে, পিএইচডি করা হচ্ছে। তাহলে একটা তোমার হয়তো যে গার্ডিয়ান, তোমার চেয়ে বড় বিশিষ্ট ব্যক্তি, তার থিঙ্কিং ক্যাপাসিটি সে যতটুকু অনুভব করতে পেরেছে, সে তার অনুভবের পরিপ্রেক্ষিতে তোমাকে ওই ঘটনাটা বলেছে। এবার তোমার কাজ হচ্ছে উনি যেটা অনুভব করেছিলেন সেই অনুভব শক্তিটা কি সত্যিই ঠিক ছিল? আজও তো অনেক কিছু নিয়ে আমরা ধন্দে আছি, যে তাজমহলটা শাহজাহানের মৃত কবর নয়, অনেক কিছু নিয়ে এখন মানুষ সেটাকে করার যে আসল ঘটনাটা কি ঘটেছিল, মোগল আমলে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, সেটার জন্য তো মানুষ গবেষণা করছে। তাহলে মানুষ যদি বিশ্বাস করেই নিত যে তাজমহলটা সেই শাহজাহানের যে মমতাজের সমাধিটাই, তাহলে সেটা নিয়ে আর গবেষণা হতো না। এখনো ওটা নিয়ে গবেষণা চলছে। তাহলে তোমার বিশিষ্ট ব্যক্তিবর্গ যে কথাটা বলেছিলেন, সে এখানে আছে, এ আমাকে ধরেছিল, সে আমাকে ধরেছিল, তাহলে তার মতাবেগে উনি বললেন। উনিও যে খারাপ বলেছেন এটা নয়, তার বিচার দৃষ্টিতে তুমি যদি এই অ্যাঙ্গেলে দেখো, এই অ্যাঙ্গেল থেকে সোজা ওই বাড়িটাকে দেখতে পাবে। এবার তুমি যদি অন্য অ্যাঙ্গেলে যাও, ওই বাড়িটাকে কি দেখতে পাবে? তাহলে উনি এই অ্যাঙ্গেল থেকে ডাইনিকে দেখতে পেয়েছিলেন, তুমি অন্য অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করো যদি ওই বাড়িটাকে দেখতে পাচ্ছ কিনা, বা তার দৃষ্টিভঙ্গিতে উনি ওই কথাটা বললেন। এবার তোমার দৃষ্টিভঙ্গিতে বা পরবর্তীকালে আরো আমাদের যে উত্তরাধিকারী আসবে, এবার তাদের দৃষ্টিভঙ্গিতে কি হতে পারে ভবিষ্যৎ, ওগুলোকে বলে ভবিষ্যৎ। যাদের সুপার কনসাস মাইন্ড আছে, ভবিষ্যৎবাণী করতে পারে, তারা অ্যানালিসিস করতে পারেন আজ থেকে 100 বছর পরে কি হবে। আমাদের সদ্য প্রয়াত একজন বিজ্ঞানী, নাম জানো তো? সদ্য প্রয়াত, মারা গেলেন, হ্যাঁ, স্টিফেন হকিং পড়তেও পারতেন না, চড়তেও পারতেন না, কথাও বলতে পারতেন না, তাই তিনি বিজ্ঞানী। তাকে অনেক জামাই আদরে তাকে রাখা হয়েছিল, কারণ উনি যে ওনার যে থিঙ্কিং পাওয়ার, ইটিসি মানে জানো ওটা ব্যাঙ্গ, হ্যাঁ, ওটা এক্সেট্রা আর ব্যঙ্গ করে বলা হয় এন্ড অফ থিঙ্কিং ক্যাপাসিটি, ইটিসি, এন্ড অফ থিঙ্কিং ক্যাপাসিটি। আবার যখন থিঙ্কিং ক্যাপাসিটি সে এখানে যে এটার একটা উদাহরণ দিতে গিয়ে বলি, হয়তো একটা সবুজ উদ্ভিদের উদাহরণ, এটা 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 ইত্যাদি, বা ইটিসি ইংরেজিতে বলা হয়। আচ্ছা, যাই হোক, উনি এবার যে বাড়িগুলো করে দিয়েছিলেন, ওনার বাড়িটা মানে উনি যে দৃষ্টিভঙ্গিতে করে গেছেন, বা উনি যে ব্ল্যাক হোল নিয়ে আর হয়তো পড়বে, দেখতে পাবে। আর বিজ্ঞানের থিওরি তো এগুলো সাধারণ মানুষের ঢুকবে না, আমারও মাথায় সেরকম ভাবে ঢোকেনি। ব্ল্যাক হোল নিয়ে করেছিলেন, অনেক কিছু নিয়ে করেছিলেন। তাহলে সেই মানুষটা, আমরা তো মানে তোমার ক্লাসের মধ্যে হয়তো একই বয়সে সব ছেলে মেয়েগুলো আছে, কেউ হয়তো ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ বিজ্ঞানী হচ্ছে, আর কেউ সাধারণ গ্রামে বসবাস করছে, সেই কিছুই করতে পারছে না। তাহলে আমার যে যেটা হবে, তোমার যে এখানে যুক্তিটা হবে, এবার তুমি যদি বিশ্বাস করো তাহলে ডাইনি আছে, এখানে সমস্যাটা আরো বাড়বে, কমবে না কোনোদিন, বাড়বে। এই কারণেই তাহলে ওকে ডাইনি বলে, ও ডাইনি বলে আমাদের ছেলেটাকে খেয়ে নিল, তাহলে একে এত পরিমাণ জরিমানা টাকা দিতে হবে। এবার তুমিও
যেহেতু ওটা প্রমাণ নেই, ও যে খাবে ও ডাইনি, এটা কি তুমি কোনোদিনও প্রমাণ করতে পারবে? তাহলে যে জিনিসগুলো তুমি প্রমাণ করতে পারবে না সেই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। তাহলে ও বিনা দোষে তো সে তাকে দোষারোপ করতে পারে যে ও আমার ছেলেটাকে খেয়েছে, কিংবা এর জন্যই ওর কুনজর রেখেছে, এর জন্যই আমার এই উন্নতি হয়নি, এর জন্যই আমি চাকরি পাচ্ছি না, এর জন্যই আমার চাকরির আগে জ্বর হয়, এর জন্যই আমার বুদ্ধি কমে যাচ্ছে, এই সকল সমস্যাগুলো হয়তো। তাহলে যে জিনিসটা নিয়ে প্রমাণ করা যাবে না সেই জিনিসটা নিয়ে কোনোদিন কাজ করাও যাবে না, আর সেখান থেকে কোনো সমস্যাও সমাধান করা যাবে না। তাহলে তোমাকে কাউকে যদি মনে মনেও থাকে, এটাই অঙ্গীকার করতে হবে, এটাই প্রতিজ্ঞা করতে হবে যে ডাইনি বলে কোনো জিনিস নেই। তাহলে নাহলে সামান্য একটা জ্বর হলো, মাথা ব্যথা হলো, সেই ডাইনি নিয়ে বিবাদ, মারামারি, এমনকি খুন খারাপিও হয়েছে। হয়তো 3-4 বছর আগে আমাদের শালবনী ব্লকের একটা গ্রামে এটা নিয়ে 10 জন হতাহত হয়ে গেছিল ওই ডাইনি প্রথা নিয়ে। সেখানে শালবনী রুরাল হসপিটালে তাদেরকে ভর্তি করা হয়েছিল। তাহলে এই সমস্যাটা তুমি কিভাবে সমাধান করবে? এই জিনিসটা সত্যি বলছি, আমার অন্তর থেকে বলছি, ডাইনি বলে কোনো জিনিস নেই। এবার অন্ধকার সেখানেই থাকে যেখানে আলো পৌঁছতে পারে না, ডাইনি প্রথা সেখানেই থাকে যেখানে মানুষের মানে মস্তিষ্ক বা বিশ্লেষণ শক্তি কাজ করতে পারে না, সেটাই, তাহলে কোনো কিছু নয়। আর একটা যেটা সমস্যা হয়, মানে সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, জলের সমস্যা দেখা যায় অনেকগুলো গ্রামে। হয়তো পানীয় জল নেই, বা পানীয় জলে আর্সেনিক আছে কিনা, অন্যান্য জিনিস আছে কিনা, যে সাদা দেখালেই যে সেই জলটা খাওয়া যাবে এটা এমন কোনো কথা নয়। সেটার মধ্যে কত পরিমাণে আবার আয়রন আছে, কত পরিমাণে আর্সেনিক আছে লক্ষ্য করা যায়। ম্যাক্সিমাম প্রায় সব জলেই সামান্য সামান্য পরিমাণ আর্সেনিক লক্ষ্য করা যায়। সেই আর্সেনিকের মাত্রা যখন আমার একটা বিপদ সীমার কাছে পৌঁছে যায়, তখনই সেটাকে বলা হয় যেটা এটা আর্সেনিক যুক্ত জল। না হলে সব জলের মধ্যে কিছু কিছু আর্সেনিক লক্ষ্য করা যায়। আচ্ছা, আমাদের লাঞ্চের টাইম হয়ে, এবার এর পরবর্তীতে যদি কোনো পাওয়া যায় তখন বলবো। সবাইকে ধন্যবাদ। কেমন লাগলো?